কৌতূহল হয়ে পালকের কথা শুনতে লাগলো শেখর, নাইম আর আসিফ। তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের। আসিফ ব্যঙ্গাত্মক সুরে বলল, ফাজলামো করিস? গ্রামের এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে? ধমকে উঠল রুমি। চুপ থাক। একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না, দিতে চায় না, কিন্তু আমি না দিয়েও পারছি না। আসলে মেয়েটা খুব সুন্দর। নাইম ওদের সবার দিকে তাকিয়ে বলল, তাহলে তো দেখতে হচ্ছে মেয়েটাকে, দেখি কেমন সুন্দর। তা দেখবি কিভাবে? অন্তর্মহলে তো পুরুষ ঢুকতে দেওয়া হয় না। রুমির দিকে তাকিয়ে কপাল কুঁচকাল নাইম। সত্যি তো, তাহলে কি পরীকে দেখা হবে না? যদি পরি বাইরে আসে তাহলে দেখব। পালক ভেঙচি কাটলো নাইমের দিকে তাকিয়ে বলল, অত সোজা না বাবু। ওই মেয়ে বাইরে বের হয় কিভাবে দেখনি? আজকে শাপলা বিলে তো নৌকায় ওই পরেই ছিল বাবা, কত জোর করে আমরা আসতে পারলাম। নাইমের মুখে চিন্তার রেশ দেখা গেল। পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল, একবার না দেখা পর্যন্ত ও ক্ষান্ত হবে না। শেখর দুষ্টু হাসি দিয়ে বলল, তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকবো, কি বলিস তোরা? আমি কিন্তু পরীকে না দেখে সরে ফিরছি না। শেখরের কথাই সবে হাসলো, শুধু মিষ্টি বাদে। ও ছোঁয়ের বাইরে বের হয়ে চারপাশ দেখছে। নাইম শেখরের কথা ভেবে দেখলো মন্দ না। সে বলল, তাহলে আজ রাতে মিশনে নেমে পড়া যায়, কি বলো? এবার আসিফও সায় দিল। ও দেখতে চাই কেমন সুন্দর মেয়ে। পালক ওদের কথা শুনে মাথা নেড়ে বলল, পাগল তোরা সব, ধরা খেলেই বুঝবি জমিদার মশাই তোদের গর্দান নিবে দেখিস। আহারে, এসেছি 6 জন, যেতে হবে 3 জন। কথাটা আফসোসের সুরে বলল পালক। নাইম বলল, আমরা ধরা খেলে তোদের নাম বলবো। তোরাই তো লোভ দেখালি, মেয়েটা এত সুন্দর, গর্দান গেলে সবার যাবে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে। সেখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে থাকছে। গত 5 দিনে আফতাব উদ্দিন কিছু খাবার দিয়েছে সবাইকে। তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের। নৌকা থেকে আশ্রয় কেন্দ্রে নামতেই নাইম সহ সবাই হা হয়ে সবটা দেখতে লাগলো। এই গ্রামের সব কিছুই অদ্ভুত ধরনের, এমনকি জমিদার বাড়িটাও। অদ্ভুত ধরনের জিনিসপত্রে ভরপুর বাড়িটি। ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণ ধরে শুধু দেখে যাচ্ছিল। সবাই ওদের দেখে বুঝতে পারল যে ওরা শহুরে ডাক্তার। গায়ে সাদা রঙের অ্যাফ্রন, জনবিধায় চিনতে অসুবিধা হয়েছে। খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে। ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল, আহেন আপনারা, এদিক থেকে শুরু করেন। নাইম সায় জানিয়ে লোকটার পিছু পিছু গেল। একপাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে। মিষ্টি চেয়ারে ধপ করে বসে পড়ল। এটুকুতেই হাঁপিয়ে গেছে। চারপাশে চোখ বুলে নাক সিটকে সে বলে উঠল, এই নোংরা জায়গায় থাকতে হবে এখন? আমার তো বাবা বমি আসছে, ইচ্ছে করছে এক্ষুনি ঢাকায় ফিরে যাই। পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল, তা হচ্ছে না কন্যা, ছাড় তো বলেই দিয়েছে আমাদের এখানে থাকতে হবে। এতে তোর বমি আসলে করে ফেল, তোকেও রোগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দিব। নাইম স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল, তাড়াতাড়ি কাজ শেষ কর, তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি। শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল, হ্যাঁ, আর তাড়াতাড়ি পরীকে দেখতে পারবো। রুমি শেখরের মাথায় গাঁটটা মেরে বলল, পরীর চক্করে যেন ভুলভাল চিকিৎসা করিস না, তাহলে তুই শেষ। ওরা 6 জন কাজে লেগে পড়ল। লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। নাইম চেয়ার পেতে বসে আছে আর এক একজনের সমস্যার কথা শুনছে আর ওষুধ লিখছে। শেখর আর আসিফ শুধু ওষুধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি, মিষ্টি আর পালক। কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারের কাছে আসতে অস্বস্তি বোধ করে, তাই এরকম ব্যবস্থা করা। তবে লোক সংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রোগী দেখে শেষ করতে পারবে না। ইতিমধ্যেই বিকেল গড়িয়ে এসেছে। হঠাৎ করেই নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে। কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গায় আসিফকে বসে উঠে গেল সম্পানের সামনে। গিয়ে দাঁড়াতে একগাল
হাসলো সম্পান। বিনিময়ে নাইমও মুচকি হাসি উপহার দিল সম্পানকে। বলে উঠল, কি অবস্থা, তুমিও কি এখানে থাকো? না বাবু, আমার কি একখানে খারানের সময় আছে? নাও নিয়ে পইরে থাই। মেয়ে এলাকাম আমার পুরা পদ্মায় আমারে বুঝিছেন। সম্পানের কথায় হাসলো নাইম। অদ্ভুতভাবে সেই হাসি অবলোকন করে সম্পান। শহরের লোক হয় অন্যরকম দেখতে নাইম। চুলগুলো কি সুন্দর, গায়ের রং ও ফর্সা, পরনে পোশাক আশাক বলে দিচ্ছে ছেলেটা বড় ঘরে জন্মেছে। সেখানে সম্পান নিতান্ত চুনোপুঠি। আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখে সে। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শ্যামলা গায়ের রং, আর পরনের পোশাক তো সবসময় নোংরা থাকে। এভাবে কি তাকে সুন্দর দেখাবে? সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে, নাইমের মতো চুলগুলোর যত্ন করতে হবে। কিন্তু এসবের ক্ষমতা নেই সম্পানের। পরে নৌকা চালিয়ে যা পায় তাতে তো সংসার ঠিকমতো চলে না। তার উপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল, ঘরবাড়ি সব ডুবিয়ে দিয়েছে। এখন ওর পরিবারের ঠাঁই হয়েছে নিজের আধভাঙ্গা নৌকাখানিতে। ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত, যা ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয় সম্পানকে ভাবতে দেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে। কি ভাবছো? সম্পান হেসে বলল, না কিছু না। নাইম এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে কিনা। সম্পানকে একপাশে টেনে নিয়ে আস্তে করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবে? কি কথা? খানিকটা ইতস্ত করে নাইম বলল, জমিদারের মেয়ে পরের সম্পর্কে বলতে পারবে? মুহূর্তে সম্পানের চেহারায় আধার নেমে এলো। হাসি মুখখানিতে ভয়ের ছাপ দেখা দিল। সে মাথায় হাত রেখে বলল, ঠাকুরের দিব্যি বাবু, আমি পরীর কিছুই জানি না, আমার এইসব জিগেবেন না, আমি কইতে পারব না। কথা শেষ করে সম্পান চলে যেতে চাইল। নাইমর হাত খপ করে ধরে ফেল। অবাক চোখে তাকিয়ে বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও? তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি কাউকে বলবো না। কিন্তু সম্পান বলতে নারাজ। নাইম অনেক জোরাজুরি করতে লাগলো। শেষে সম্পানকে বলতেই হলো পরীর সম্পর্কে। পরী আমাকেও জমিদারের ছোট মাইয়া। আপনারা পরীকেও বাড়িতে গেছেন। পরীর মা বাপে অনেক শাসন করে ওরে, সবসময় ঘরের ভিতরে বসে থাকে, বাড়ি থেকে বাইর হয় না একটুও। মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনল নাইম। তারপর বলল, কেমন দেখতে পরী? তুমি কি কখনো ওকে দেখেছো? হাসলো সম্পান, হাত নাড়িয়ে বলল, আমি কেন বাবু, এ গায়ের কোনো বেড়া মানুষেও পরীর দেখে নাই, আমি দেখুন কেমনে? কারো কাছে শোনোনি পরী কেমন দেখতে? হ্যাঁ, বিন্দু কইছিল পরী নাকি মেয়েলা সুন্দর, এর বেশি তো জানি না। সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল, ব্যাস এটুকুই? এটুকু বলতেই এত গলা কাঁপছে তোমার? আমার মনে হয় তুমি সব কথা বলনি। এবার সম্পান আর দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে। দ্রুতপথে চেপে বসলো নৌকায়। নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখল। নাইমে মনে হচ্ছে সম্পান কিছু লুকোচ্ছে, কিন্তু কি? জানতে হবে ওকে। তবে সবার আগে পরীকে দেখার প্রয়োজন। এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে। মাগরিবের আজান পড়েছে, ঘন্টাও হয়নি। অজু করে একসাথে নামাজ আদায় করলেন জেসমিন ও মালা। মোনাজাতে মন ভরে দুজনে দোয়া করল এই গ্রামের সকল মানুষের জন্য। যে বন্যা দেখা দিয়েছে, মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না। জায়নামাজ ভাঁজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতে মালা দেখলেন পরি বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে। কৌতূহল নিয়ে মালাও এগোলো সেদিকে। রান্নাঘরে উকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরি। বড় বড় ভাতের দলা মুখে পড়ছে আর কাঁচা মরিচে কামড় বসাচ্ছে। ঝালে ঠোঁট দুটো লাল হয়ে গেল, পরি খেয়ে যাচ্ছে। সামনেই জ্বলছে হারিকেন, হলুদ আলোয় পরির চেহারা লাল আভা দেখা যাচ্ছে। মালা বেশ মনোযোগ দিয়ে দেখল মেয়েকে। এক পা ভাঁজ করে আরেক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরি। গায়েরও না অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে। মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে, কিভাবে চলতে হয়, খেতে হয়, কথা বলতে হয়। এই নিয়ে দুঃখের শেষ নেই মালার।
পরীর জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয়। শাশুড়ি পরীর সাথে পেরে ওঠে না বিধায় মালাকেই কথা শোনায়। এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না। মালা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকেই বলে উঠল, এই সাজের বেলা খাইতে বইলি যে? মুখ তুলে একবার মাকে দেখে নিল পরী, তারপর আবার খাওয়াই ব্যস্ত হয়ে বলল, দুপুরে কিছু খাই নাই, তাই খিদা লাগছে। তোরে কতবার কইছি এইরকম ভাবে খাইতে বইবি না, ওনা ঠিক কর তাড়াতাড়ি। মায়ের কড়া চাহনিতে পরী ওনা তুলে গলায় ঝুলালো, তারপর গপাগপ খেতে খেতে বলে, আমার ঘর খালি হয়েছে নাকি? হেরা গেছে? মালা গম্ভীর কণ্ঠে বলে, হ গেছে, তুই তো থাকতে দিবি না। কিছু একটা ভেবে পরী খাওয়া হঠাৎ থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন? তোর সোনা রূপা আপার ঘরে থাকতে দেই নাই, এখন খা জন্মের মতন, পেট না ভরলে আমারে খা। মালার আগে ফুসফুস করতে করতে চলে গেলেন। পরী তা দেখে হাসল। দরজায় উকি দিয়ে মায়ের যাও নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল সে। শান্তিমতো খেতে না পারলে পেট ভরে না পরীর। নাইমেরা ফিরল সন্ধ্যার পরপরই, এসে যার যার ঘরে চলে গেল। সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাতে জোরে বৃষ্টি নামবে বোধহয়। রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে। পরীর যে মেজাজ, তাতে ওদেরও মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার। একটু রাত করে বাড়িতে ফিরলেন আফতাব উদ্দিন। প্রায় 3 দিন পর বাড়িতে এসেছেন তিনি। সাথে ওনার ছোট ভাই আখির উদ্দিন ও এসেছেন। তবে সে অন্তর্মহলে ঢুকতে পারল না, কারণ আফতাব ছাড়া অন্তর্মহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ। এই প্রথা শুধুমাত্র পরীর জন্য নয়, এটা ছিল পরীর মা মালার জন্য। আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন, সেদিনই সবাই মিলে নববধূ দেখার জন্য আসে। মালাকে দেখে সবাই সেদিন হা হয়ে গিয়েছিল। অন্যান্য পুরুষেরা কুনজর দিয়েছিল মালার উপর। সুন্দরের দিকে সব মানুষের চোখ আটকে যায়, কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না। কারোর কারোর নজরে নিকৃষ্টতা মেশানো থাকে। তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে তাকায় আফতাবের ভাই আখির। সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব। সেজন্য মহিলা অন্তর্মহলে তিনি ব্যতীত অন্য পুরুষে ঢোকা নিষেধ করে দিয়েছিলেন আফতাব। পরে যখন ওনার 3 মেয়ের দিকে তাকান, একই ভাবনা আসে ওনার মাথায়। কেননা মালা একটি নয়, 3টি পরীর জন্ম দিয়েছে। ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন আফতাব। যেই মালার জন্য এত কিছু করলো, আর সেই মালাকে ফেলেই আরেকজনকে বিয়ে করে ঘরে তোলো আফতাব, সেটাই বুঝতে পারে না পরী। বেশি ভালোবাসায় মরিচা ধরে নষ্ট করে দেয় সেই ভালোবাসা। এই ভেবেই পরীর মনে আগুন জ্বলে সব সময়। শুধু পরী কেন, এজন্য সোনালি আর রূপালিও বাবাকে অপছন্দ করে, তবে তা প্রকাশ করে না কেউই। কাজ শেষে আফতাব আসতেই 2 বিবি এগিয়ে এলেন। জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন, আর মালা গেলেন খাবার আনতে। তিমির নিশাকালে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে চারিদিকে। বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে। গুমট ভাবটা এতে কাটছে কিছুটা, কিন্তু এই সময়টাতে যেন চারিদিকে ভয় ছড়িয়ে পড়েছে। রাত বাড়ার সাথে সাথেই বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে বই কমছে না। কালকে সকালে না জানি কতটা পানি বাড়ে, এই জন্য ঘুম আসছে না মালার। পাশেই জুম্মান বেঘরে ঘুমোচ্ছে। আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে, তাই জুম্মান আজকে বড় মেয়ের সাথে ঘুমাচ্ছে। মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করলো, চোখটা সবে লেগে এসেছে। অমনি কারোর গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করলো যে কে এভাবে চিল্লাচ্ছে। তবে বাইরে এসে বুঝতে পারলো এটা কুসুমের গলা। নিচতলার বারান্দায় সে এদিক ওদিক হারিকেন নিয়ে দৌড়াচ্ছে আর জোর জোরে বলছে, কেডা কোথায় আসো গো, ঘরে চোর আইছে চোর। মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলে। ততক্ষণে জেসমিন ও কুসুম আফতাব বের হয়ে এসেছে। কুসুমের গলার স্বরে সবার আগে পালকের ঘুম ভাঙল। রুমি আর বৃষ্টিকেও ডেকে তুলো। ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ওখান থেকে নিচতলার উঠোন স্পষ্ট, তবে অন্ধকারে এখন কিছুই দেখা যাচ্ছে না। আফতাব এগিয়ে এসে বলেন, কি হয়েছে কুসুম? কুসুম হাঁপাতে হাঁপাতে বলল, কর্তা বাবু, ঘরে চোর আইছে গো চোর। মালা ঘোমটা টেনে এগিয়ে এসে বললেন, কস কি কি চুরি করছে? কুসুম হালকা হেসে বলল, পরিয়াপা থাকতে চুরি করব কেমনে?
বেডারে মাইরা ভর্তা বানাইয়া দিছে। মালার চোখ কপালে, অন্ধকারের মধ্যে পরীকে খুঁজতে লাগলো মালা। কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে বলল, ওই যে উঠোনে পড়ি আপা, এতক্ষণে বেডারে বাইন্দা ফালাইছে। বলে মুখে হাত দিয়ে বসলো কুসুম। হারিকে নিয়ে ছাতা মাথায় দিয়ে আবদাবার মালা এগিয়ে গেল উঠোনের কোণে। বড় পেয়ারা গাছের সাথে লোকটার হাত দুটো বাঁধছিল পরি। লোকটার পুরো মুখে গামছা পেঁচানো, এতে চেহারা দেখা যাচ্ছে না। পরি আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে। মোটা লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালো পরি। আফতাবের দিকে তাকিয়ে বলল, চোর ধরা শেষ আর আপনি অহনাইলেন? যাগে, কাল ওর বিচার করেন, আইস রাইত ভর এখানে বৃষ্টিতে ভিজুক। আফতাব গোমরা মুখে তাকালেন পরির দিকে। অনেক কিছুই বলতে চাইছে তিনি, কিন্তু রাত বেশি হয় আর কথা বাড়ালেন না তিনি। পরীকে ঘরে যেতে বলেন। উপরে দাঁড়িয়ে সব শুনল রুমি, মিষ্টি ও পালক। এখন ওরা ভয় পাচ্ছে খুব, যদি নাইম, শেখর বা আসিফের মধ্যে কেউ একজন হয়। ভাবতেই গলা শুকিয়ে এসেছে তিনজনের। পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলল, কোন চোর ধরেছে পরি? নাইম তো বলেছিল আজকে পরীকে দেখতে অন্দরমহলে আসবে, তাহলে ওরা পরীর হাতে ধরা পড়ে গেল। রুমি নখ কামড়াতে কামড়াতে বলল, এই মেয়েটা তো খুব ভয়ানক রে। অন্ধকার ওকে কাবু করতে পারে না, বরং অন্ধকার ওকে দেখে কাবু হয়। না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে? এবার মিষ্টিও ভয় পেল খানিকটা। কোনো বিপদ হবে না তো? তখনই পরীকে আসতে দেখা গেল। তবে হারিকেনের আলোয় পরীর হাতের লাঠির মাথায় রক্ত দেখল ওরা। এতে ওদের ভয় আরো বেড়ে গেল। পরী ওদের দিকে তাকিয়ে বলল, আপনারা ভয় পাবেন না, পরি থাকতে অন্দরমহলের কোনো মাইয়ার গায়ে কেউ হাত দিতে পারে নাই, আর পারবেও না কোনোদিন। আপনারা এখন ঘুমাইতে যান, কাল বিচার হইব, তখন সব দেখতে পারবেন। বলেই পরী চলে গেল। কিন্তু ওদের ঘুম কি আদৌ আসবে? বড়সড় একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো মতে নাইম বা শেখর যদি হয়, তাহলে ওদের মান সম্মান সব শেষ। তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি। শুক্রবার মানে জুমার দিন জন্মেছে, তাই ছেলের নাম রাখা হলো জুম্মান। জুম্মান ওর মায়ের মতো কালো হয়নি, আব্বার গায়ে রং পেয়েছে, শ্যামবর্ণ। আমি প্রথমে জুম্মানকে কোলে নিতাম না, রূপাই রাখতো বেশি। তখন আমি পরীর দেখাশোনা করতাম। পরীর বয়স 5 বছর হয়েছে, কিন্তু প্রতিটি পদে পদে আমি পরীকে দেখে অবাক হতাম। ছোট্ট পরী এতটা শক্ত, তা কখনোই ভাবিনি আমি। আমি যখন ছোট ছিলাম তখন নাকি পোকামাকড়, পশু পাখি অনেক ভয় পেতাম। আমার সবসময় বলতো, রূপার ক্ষেত্রেও তাই। কিন্তু পরী সম্পূর্ণ আলাদা, ওকে কখনো ভয় পেতে দেখিনি। আমাদের রকচটা গরুটার দিকেও সাহস নিয়ে এগিয়ে যেত। গরুটাও ছুটে আসতো পরীকে গুঁতো মারার জন্য, কিন্তু পরী তৎক্ষণাৎ সরে যেত। দড়িতে টান খেয়ে গরুটা আর এগোতে পারতো না। তখন ভয় পাওয়ার বদলে পরী খিলখিলিয়ে হাসতো। তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। আমারও তখনও সাহস হয়নি ওই গরুর সম্মুখে দাঁড়ানোর। তারপর একদিন পরীকে সাপে কাটলো। তখন ওর বয়স 7 বছর। ওঝা যখন পরীর পা থেকে বিষ নামাচ্ছিল, চোখ মুখ শক্ত করে বসেছিল পরী। এতটুকু শব্দ ওর মুখ দিয়ে বের হচ্ছিল না। চোখ দুটো লাল হয়ে গেছে, পানি পড়ছে চোখ থেকে, কিন্তু মুখে শব্দ নেই। অথচ দেলোয়ার কাকার মেয়েকে যখন সাপে কাটলো, বিষ নামানোর সময় কি চিৎকার তার! তখন তার বয়স ছিল 16 বছর। কিন্তু ওইটুকু বয়সে পরী কিভাবে চুপ করে রইল? কি ভাবছিস পরী তোকে এসব কথা বলার জন্য খাতাটা দিয়ে গিয়েছি? না পরী, তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এত কথা বলার সময় আমার কাছে নেই। তাই টানা 1 সপ্তাহ ধরে আমার মনের সব কথা এই খাতায় বন্দি করেছি। তুই বড্ড কঠিন মানুষ পরী। তোর মনে আমরা 2 বোনও আমার জন্য ভালোবাসা আছে, এছাড়া বাকি সবাইকে তুই ঘৃণা করিস। আমি তা বেশ বুঝতে পারতাম। 7 বছর বয়সে আব্বার জন্য যে ঘৃণা দেখেছি, সে ঘৃণা আমিও আব্বাকে করতে পারি নাই। জানি না জুম্মানকে তুই আদৌ ভালোবাসিস কিনা, তবে ছোট ছেলেটাকে একটু ভালোবাসা দিস। ভালোবাসা ছাড়া কেউ কখনো বাঁচে না পরী। যেদিন তুই ভালোবাসতে শিখবি সেদিনই বুঝবি। তবে আজকে তোকে এক বিশেষ মানুষের কথা বলবো, যার কথা শুনে তোর ইচ্ছা করবে, ইস, তোর জীবনে যদি এরকম কেউ আসতো তাহলে মন্দ হতো না। অবশ্য তাকে এতদিন তুই চিনে ফেলেছিস, কিন্তু দেখেছিস কিনা জানি না। সে হলো রাখাল। নামটা রাখাল হলেও সে রাখাল ছিল না, সে শুধুই আমার রাখাল, একান্তই আমার। স্কুলে পড়াকালীন বইয়ে কবিতা পড়তাম, রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা।
কিন্তু আমার রাখাল বাঁশি বাজাতে পারতো না, গরু ছাগলও চড়াতো না, কিন্তু তবুও সে রাখাল, আমাদের গ্রামের রাখাল রাজা। তবে পরেরটুকু আর পড়া হলো না পরীর। তার আগে কোনো এক শব্দে সেদিকে তাকালো সে। এখন রাত অনেক, শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। তবে পরিবেশ বুঝতে পারছে যে অন্দর মহলে কোনো নতুন পুরুষের আগমন ঘটেছে। এই বিষয়ে বরাবরই পরি সচেতন। ভেতরে কোনো নতুন মানব আসা মাত্রই পরি তা টের পেয়ে যায়। খাতাটা বন্ধ করে হারিকেনের আঁচ কমিয়ে উঠে দাঁড়ালো সে। পালঙ্কের পেছন থেকে মোটা একটা লাঠি বের করলো। এই লাঠি দিয়েই ছোটবেলায় সে চর্চা করত, এখনো করে। বলতে গেলে লাঠির চালনায় খুব পারদর্শী পরি। সময় পেলেই লাঠালাঠি শুরু করে দেয় সে। অন্ধকার থাকায় মুখটা ঢাকতে হলো না পরির, কারণ সে জানে এই মুহূর্তে ঘরে চোর ঢুকেছে এবং চোর অন্ধকারে চুরি করে। পরি তাই লাঠি হাতে বেরিয়ে পড়ল। প্রথমেই গেল রান্নাঘরে। সেখানে গিয়ে সে চুপি চুপি কুসুমকে ডেকে তুলল। তারপর একটা গামছা নিয়ে বেরিয়ে গেল। অন্ধকারে লাঠি চালিয়ে রক্তাক্ত করে দিল চোরকে। পুরো মুখে গামছা জড়িয়ে দিয়ে উঠোনের কোনোই পেয়ারা গাছের সাথে বেঁধে দিল। ঘটনাটা কেমন যেন তাড়াতাড়ি ঘটে গেল। বৃষ্টিতে ভিজে গেল যেন শীত লাগছে না পরির। শরীর আরও গরম হয়ে আসছে। সেটা কি রাগে? বেশি ঘাটাঘাটি না করে পোশাক বদলে ঘুমিয়ে পড়ল সে। সকাল হতে সারা গায়ে ঢোল পড়ে গেল। কাল রাতে জমিদার বাড়িতে চোর এসেছিল এবং পরি চোরকে ধরে ফেলে, আর আজকে চোরের বিচার হবে। এই গুঞ্জনে কেউ ঘরে থাকতে পারল না। নৌকা আর ভেলায় চড়ে সোজা জমিদার বাড়িতে হাজির হলো। সবাই আগ্রহ চোরের বিচার দেখা। সবাই ভাবছে চোরের এত সাহস হলো কিভাবে যে জমিদার বাড়িতে হানা দেয়। সারাত ঘুমাতে না পেরে মাথা ব্যথা হয়েছে পালকের। মিষ্টি আর রুমিরও একই অবস্থা। বাইরের লোকজনের আওয়াজ পেতেই ওরা বুঝলো যে বিচার আরম্ভ হতে চলেছে। তাই ওরা ঘর ছেড়ে বের হলো। একটু এগোতেই মুখোমুখি হলো আবেদ জানের। তিনি বলেন, কই যাও তোমরা? বিচার দেখতে? রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই তিনি বাজখাই গলায় বলেন, বেডাগোর সামনে যাও তো। মাথায় কাপড় কই? মাথায় কাপড় দাও তাড়াতাড়ি। কোনো মতে তিনজন মাথায় কাপড় টেনে অন্দরমহল থেকে বের হয়ে গেল। বাইরে এসে দেখলো অনেক মানুষ সেখানে। এক পাশে মহিলারা, আরেক পাশে পুরুষ। পালক ভিড়ের মধ্যে নাইমকে খুঁজতে লাগলো, কিন্তু অত মানুষের মধ্যে খোঁজা কি সম্ভব? এর মধ্যে আফতাব উদ্দিন এসে চেয়ারে বসলেন, সাথে আখিরও। এছাড়া গ্রামের কয়েকজন মুরব্বীও আছেন। চোরকে টেনে আনলো দুজন লোক। গামছাটা সরিয়ে দেখতেই সবাই অবাক হয়ে গেছে। এ তো শিওর পাড়ার কানাই। ওর এত বড় সাহস হলো কিভাবে? আফতাব উদ্দিন গোমরা মুখে কানাইকে জিজ্ঞেস করলো, তুই আমার বাড়িতে চুরি করতে এলি কোন সাহসে? তাও আবার অন্দরমহলে ঢুকেছিস? কানাই কোনো জবাব দিল না। রাতভর বৃষ্টিতে ভেজায় এখন জ্বরে কাঁপছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এরই মধ্যে আখির বলে উঠল, যাই হোক, চুরি করেছে যখন তখন শাস্তি পেতেই হবে। গ্রামের সবাই আমার ভাইকে সম্মান করে, শ্রদ্ধা করে। আর কানাই যা করেছে তা অন্যায়। এতে আমাদের জমিদারিকে অপমান করেছে সে। তাই ওর কঠিন থেকে কঠিনতর সাজা হওয়া উচিত। বাকিটা গ্রামের মুরব্বীরাই ভালো বুঝবেন। বলি সবার দিকে দৃষ্টি মেল আখির। পালক, মিষ্টি আর রুমি যেন প্রাণ ফিরে পেল। নাইমরা তাহলে নিরাপদ, কিন্তু ওরা এখন কোথায়? পালক দৌড়ে ভিতরে চলে এলো। ওর পিছু পিছু মিষ্টি, রুমি এলো। বৈঠক ঘর পেরিয়ে ঢুকলো নাইমের ঘরে। ওরা রেডি হচ্ছিল। পালক গিয়ে প্রশ্ন ছুড়ে দিল, তোরা এখানে বাইরে কি হচ্ছে জানিস কিছু? নাইম জুতার ফিতা বাঁধছিল। পালকের কথাই এক পলক সেদিকে তাকিয়ে আবার ফিতা বাঁধতে বাঁধতে বলল, শুনলাম চোর ধরা পড়েছে, তাই আর বের হয়নি। ভেবেছি একসাথে রেডি হয়ে বের হব। রুমি পালককে ঠেলে ওর জায়গায় দাঁড়িয়ে পড়ল। চোরটা কে ধরেছে জানিস? পরি। পরির নামটা শুনি চমকে তাকালো নাইম। শেখর শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে বলল, পরি ধরেছে। সর গিয়ে দেখি কেমন চোর ধরেছে আমাদের পরি। মিষ্টি শেখরের কলার চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে বলে, ছাগল কোথাকার, আমরা কত ভয় পেয়েছি জানিস। ভেবেছিলাম তোরাই বুঝি ধরা খেলি। শেখর কলার ছাড়িয়ে শার্ট ঠিক করতে করতে বলল, রাতে যে বৃষ্টি হয়েছে বেরোতাম কিভাবে? ঘুম পেয়ে গেল তো তাড়াতাড়ি। নাইম উঠে সোজা বাইরে চলে গেল। বাকি সবাই বিচারে গিয়ে উপস্থিত হলো। পরি এখনো ঘুমে আচ্ছন্ন। রাতে ভেজা দরুন ওর গায়েও
জ্বর নেমেছে, তাই তো ভোরের স্নিগ্ধ রোশনি আঁখি পলবে পড়তেই কাঁথাটা দিয়ে মুখটা ঢেকে নেয় এবং আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু এই ঘুমটা ধরে রাখতে পারল না পরি। কুসুমার জুম্মান হন্তদন্ত হয়ে ছুটে পরীর ঘরে ঢুকলো, ডেকে তুলল পরীকে। প্রথমে বিরক্ত হলো, পরে জুম্মানের কথায় অবাক চাহনিতে তাকালো পরি। জুম্মান বলেছে, পরি আপা, আব্বাই কইছে কানাই কাকার হাত কাইটা ফালাইতে, চুরির সাজা নাকি এটাই ভালো। পরি ঘুম পুরোপুরি ছুটে গেল। একটানে গায়ের কাঁথাটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আলমারি খুলে নিজের বোরকাটা গায়ে জড়িয়ে নিল, নেকআপটা আটকে দিল, চোখ দুটো খোলা রাখলো না, পাতলা কাপড় টেনে দিল রক্তিম চোখ দুটো। তারপর সিঁড়ি পেয়ে নিচে নেমে এলো। অন্দরমহল থেকে বের হয়ে যে না বৈঠক ঘরে পেরুতে যাবে, তখনই বাদ সাধে মালা। মেয়ের হাত টেনে ধরে বলে, কই যাস? কম্পিত কণ্ঠে পরি বলে উঠল, আম্মা, কানাই কাকার হাত কাটবো আব্বাই। মালা মাথাটা হালকা নিচু করে জবাব দিল। হ্যাঁ? পরি জোর গলায় বলে, আব্বা অন্যায় করতেছে আম্মা, আমারে যাইতে হইব, আমার হাত ছাড়েন। পরির কথাই হাতটারও শক্ত করে ধরলেন মালা। তুই যাবি না পরি? মনে আছে আমারে কি কথা দিছস তুই? মনে আছে আম্মা, আপনারে কথা দিছি আমার এই মুখ কোনো পুরুষরে দেখামো না, তার লাইগা বোরখা পরছি, অহন হাত ছাড়েন আম্মা। কিন্তু মালা চালো না, সে মেয়েকে এত লোকের সামনে যেতে দেবে না কিছুতে। জোরাজোরির এক পর্যায়ে জেসমিন এসে মালার হাত ছাড়িয়ে নিয়ে বলল, পরিরে যাইতে দেন আপা, কিছু হইব না, একটা মানুষের প্রাণ বাঁচবে। অতঃপর জেসমিন মাথা দুলিয়ে পরীকে যেতে বলল। এই প্রথম পরি কৃতজ্ঞতার সহিত তাকালো জেসমিনের দিকে, তারপর ছুটে গেল বিচার সবাই। এদিক ওদিক না তাকিয়ে পরি এক দৌড়ে গিয়ে আফতাবের পাশে দাঁড়ালো। মেয়েকে এমন সময় কল্পনাও করেনি আফতাব। আর চোখে সামনে বসা মুরব্বীদের দিকে তাকিয়ে নিজের মেয়েকে বলেন, তুমি এখানে ঘরে যাও। পরি অত্যন্ত নমনীয় কণ্ঠে বলে, এখানে অন্যায় হইতাছে আব্বা, আর যেখানে অন্যায় হয় সেইখানে আমি থাকি, তা আপনি জানেন। আফতাব উত্তর দিলেন না, তবে আখির বলল, কি অন্যায় পরি? তুই জানিস না যে কানাই চুরি করেছে? এর বিচার ঠিকই হবে, তুই ঘরে যা। ঘৃণার দৃষ্টিতে আখিরের দিকে তাকালো পরি, কিন্তু চোখ দুটো নেখাবের আড়ালে থাকায় তা আখির দেখতে পেল না। আব্বা, কানাই কাকা চোর হইছে তো আপনাকে কারণেই, একবার ভাইবা দেখেন, বন্যায় সব ভাইসা গেছে কাকার, অহন পোলা পাইন লইয়া কেমনে থাকবো কাকায়? আপনারা যদি সাহায্য করতেন তাইলে তো কাকায় চুরি করতে আইতো না। পরির কথায় চুপ রইল আফতাব সহ সব মুরব্বীরা। কথাটা পরি ঠিকই বলেছে, এই বন্যায় তো কারোর কাজ নেই, ভরসা করার মতো তো ওদের একজনই আছে, সেটা হলো আফতাব। আফতাবের উচিত ছিল গ্রামের সবার খেয়াল রাখার। পরি আবার বলতে লাগলো, পেটের ক্ষুধা কখনো ধর্ম মানে না, ক্ষুধা এমন একটা জিনিস যা সব ধর্মেরই হার মানায়। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, তা একটু বুঝেন। কানাই কাকার হাত না কাইটা তার একটা কাম দেন, ওই হাত দিয়া খাইটা খাইব উনি। ওনার হাত কাটলে বউপোলাপান গো কি খাওয়াইব? হ্যাঁ তো মরবই, তার সাথে বউপোলাপানও মরব। কাকা চুরি করে অপরাধ করছে, তার সাজা সে রাতভর পাইছে, অহন তার হাত কাইটা আপনারা অন্যায় করেন না। এমনও তো হইতে পারে কাকার হাত দুইটাই আপনাকে একদিন কাজে লাগবো। কথাগুলো শেষ করি পরি পা বাড়ে অন্তর্মহলে। তবে এতটুকু সময়ে বলা কথাগুলো শুনে সবাই চুপ করে গেল। আফতাবও কিছু বলল না। বিচারের বাকি কাজ তিনি মুরব্বীদের হাতে ছেড়ে দিলেন। কেউ কোনো কথা বলতেছে না দেখে গ্রামের সবচেয়ে বড় বয়স্ক যিনি, সে বলে উঠল, পরি তো হক কথাই কইছে, কানাইয়ের বউ পোলাপাইন গো, কথাও তো ভাবতে হইব। তারপর তিনি আফতাবের দিকে তাকিয়ে বললেন, তুমি কি কও আফতার, কানাইয়ের কি করবা? আফতাব মাথা নিচু করে বলল, আপনারা যা ভালো বুঝেন তাই করেন, কথা তো সব পরি বলেই দিছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো কানাইকে কাজ দেওয়া হলো সম্পানের সাথে, যাতে কটা টাকা রোজগার করে চলতে পারে। পেটের দায় সে এসেছিল জমিদার বাড়িতে চুরি করতে, কারণ এই গায়ে ধনী বলতে আফতাব। আরও কয়েকজন আছে, তবে এই মুহূর্তে তাদের ঘরবাড়ি ও নদী গর্ভে বিলীন হয়ে গেছে, তাই সে জমিদার বাড়িতে এসেছে চুরি করতে। কিন্তু কপাল খারাপ যে পরির হাতে ধরা পড়ল। যখন ওর হাত কাটার নির্দেশ দেওয়া হয় তখনই সে হাওমাও করে কেঁদেছিল, বারবার ক্ষমা চেয়েছিল তার হাত যেন কাটা না হয়, কিন্তু কেউ শোনেনি।
এখন কানাই পরীর প্রতি কৃতজ্ঞ হলো, মনে মনে প্রতিজ্ঞা করলো কোনো এক সময় পরীকে কৃতজ্ঞতা জানাবে। নাইমের চোখ দুটো খুশিতে চকচক করছে পরীকে দেখে। এতক্ষণ ধরে মেয়েটার মধুর বাণী শুনছিল সে। গলার স্বর সত্যি খুব সুন্দর, এখনও কানে বাজতেছে। কথা শুনে এখন পরীকে দেখার ইচ্ছে আরও প্রবল হচ্ছে। তবে পরীর কথাগুলো বেশি মুগ্ধ করেছে ওদের। শেখর নাইমের কাঁধে হাত রেখে বলল, এই মেয়েকে দেখা অত সহজ হবে না নাইম। আশা দেখছি এখানেই ছাড়তে হবে, না হলে আশার জ্বালা আমরাই পেঁচাবো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নাইম বলল, এখন মেয়েটাকে দেখার ইচ্ছা আরো গভীর হলো। প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে আজকে ওরা জমিদারের বাগান বাড়িতে গেল। সেখানেও অনেক মানুষের উপস্থিতি, তবে বেশ কয়েকজন একটু বেশি অসুস্থ, তাই তাদের স্থানীয় একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে বলল ওরা। এর মধ্যে আরেকটা নৌকা এসে পাড়ি ফেলল। সেখান থেকে কয়েকজন লোক বেরিয়ে আসলো। তারা চারিদিকে চোখ বুলিয়ে এগিয়ে গেল নাইমের কাছে। সবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে নাইম কিঞ্চিত হেসে এগিয়ে গেল। লোকটা সবিনয়ে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিল। বিপরীত দিক থেকে নাইমও হাত বাড়িয়ে দিল এবং বলল, সেদিন আপনার নামটা জানা হয়নি আর নিজেরটাও বলা হয়নি, ব্যস্ততা দুজনেরই ছিল। যাই হোক, আমি নাইম আহমেদ। বিপরীত মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাও হেসে জবাব দিল,